গাজীপুরে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, আহত বেশ কয়েকজন। 3 ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক। এক মাস টানা তাপদাহের পর রাজধানী সহ কয়েক জেলায় স্বস্তির বৃষ্টি, দেশব্যাপী বজ্রপাতে নিহত 9 জন। মে মাসেও থাকবে তাপপ্রবাহ, আসবে ঘূর্ণিঝড়। সরকারকে যারা চাপে রাখতে চেয়েছিল তারা নিজেরাই এখন চাপে আছে বললেন ওবায়দুল কাদের। উপজেলা নির্বাচন দলীয় প্রভাব মুক্ত রাখার নির্দেশ। ভোলার দৌলতখানে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল দুধ ও ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে তৈরি হচ্ছে আইসক্রিম, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা। সিরাজগঞ্জের তারাশে ক্রমেই নিচে নেমে যাচ্ছে পানির স্তর, সেচের জন্য কষ্ট কৃষকের। সুপেয় পানির অভাবে ভোগান্তিতে বিস্তীর্ণ অঞ্চলের মানুষ। দর্শক শুনছিলেন শিরোনামের বিস্তারিত সংবাদ। গাজীপুরের জয়দেবপুর স্টেশনে থেমে থাকা তেলবাহী ওয়াগনের সাথে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। তেলবাহী ওয়াগনটিকে যাত্রীবাহী ট্রেন সামনে থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় 5টি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সাথে উত্তর পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল 3 ঘন্টা বন্ধ থাকে। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। প্রতিনিধি চঞ্চল খানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। গাজীপুরের জয়দেবপুরের রেল স্টেশনের পর কাজীপাড়া এলাকায় 2টি ট্রেনের সংঘর্ষে যাত্রীবাহী ট্রেন ও মালবাহী ট্রেনের প্রায় 5টি বগি লাইনচ্যুত হয়। এ সময় 2 ট্রেনের চালক সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়। সকালে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেন জয়দেবপুরের রেল স্টেশন ছেড়ে আসার পর কাজীপাড়ায় একই লাইনে মালবাহী ট্রেন চলমান থাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের শব্দ শুনে এসে দেখেন 2টি ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। তখন একটা বিকট আওয়াজ শুনে আসার পর দেখি এই জায়গা দিয়ে চিটাগাং থেকে ঢাকামুখী যে তেলবাহী ট্রেনটি এটা আর টাঙ্গাইল থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি 2টি সংঘর্ষ হয়েছে। এই ট্রেনটি হলো 4 নম্বর লাইনে ঢোকার কথা এবং টাঙ্গাইল কমিউটার যে ট্রেনটি আছে এটি 2 নম্বর লাইন দিয়ে সরাসরি চলে যাওয়ার কথা। শুক্রবার টাঙ্গাইল কমিউটার বন্ধ থাকায় হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায় পুলিশ ও ফায়ার সার্ভিস। ভাই যে 2টি ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে জয়দেবপুর ফায়ার স্টেশন একটু দক্ষিণে। সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের জয়দেবপুর ফায়ার স্টেশনের 2টি ইউনিট ঘটনাস্থলে চলে আসি। ড্রাইভার এবং যাত্রীবাহী ট্রেনের যে ড্রাইভার, এই 2 ড্রাইভার সহ সর্বমোট 4 জন আহত আছে, তবে কেউ মারা যায়নি। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছিল এবং তারা আশঙ্কা মুক্ত আছে বলে জানতে পেরেছি। ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসক। সরকারি ট্রেন চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। আমাদের অল্প একটু অংশ ক্লিয়ার করলে আসলে লাইনটি ক্লিয়ার হয়ে যাবে। আপনারা দেখেছেন যে একদম 2টি লাইনের মাঝখানে একটি বগি শুধু সরানো দরকার। প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ জানতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানা গেছে। এটা আমরা তদন্ত করার জন্য 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশন থেকে ট্রেন দুর্ঘটনার সর্বশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি চঞ্চল খান। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আজকে সকাল 10:45 সময় গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশনের পরে যে কাজীপাড়া, সেখানে কিন্তু 2টি ট্রেনের সংঘর্ষে একটা দুর্ঘটনার সৃষ্টি হয়েছে। এখানে আমরা সকালে দেখেছি যে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে যে 2টি ট্রেনের যে সংঘর্ষ ঘটেছে, এই সংঘর্ষের ফলে প্রায় 7টি বগি কিন্তু লাইনচ্যুত হয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে দুর্ঘটনার স্থানে যে ট্রেনটি, অর্থাৎ টাঙ্গাইল থেকে কমিউটার যে ট্রেনটি ঢাকা যাচ্ছিল, সেটি কিন্তু একই লাইনে মালবাহী যে ট্রেনটি ছিল তার পেছনে সজোরে ধাক্কা মারার ফলে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। আমরা প্রত্যক্ষদর্শীদের এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে এই কমিউটার ট্রেনে যেটি ঢাকা যাচ্ছিল সেখানে কিন্তু যাত্রী শূন্য ছিল। এখানকার যে ড্রাইভার সহ কয়েকজন ছিল তারা কিন্তু 5 থেকে 7 জন কিন্তু আহত অবস্থায় কিন্তু তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি যদি আরেকটি বিষয় আপনাদেরকে জানাই, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে এখানে কোনো ধরনের নাশকতার তথ্য থাকলে বা কোনো ধরনের নাশকতা ঘটতে পারে এমন তথ্য থাকলে সে বিষয়ে কিন্তু প্রশাসন একটি ভূমিকা পালন করবে। আমরা কথা বলেছিলাম প্রশাসকের সাথে, যেমনটি জানিয়েছেন যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে 3 সদস্য বিশিষ্ট, এবং এই তদন্ত কমিটির মাধ্যমে জানা যাবে আসলে এই
ট্রেন দুর্ঘটনার সর্বশেষ যে কী পরিস্থিতি, আমি সর্বশেষ যে পরিস্থিতি এখনকার অবস্থা জয়দেবপুর রেল স্টেশন থেকে যে মানুষের হতাহত যে সংখ্যা সেটি প্রায় 7 জনের মতো, বা এই বড় একটি দুর্ঘটনা হতে পারত। যেহেতু এটি যাত্রীশূন্য রেল ছিল, তার জন্য কিন্তু বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে এই মুহূর্তে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। এই ছিল সর্বশেষ তথ্য আমাদের গাজীপুরের যে ট্রেন দুর্ঘটনা থেকে। চঞ্চল, আপনাকে ধন্যবাদ। টানা 1 মাস দাবদাহের পর স্বস্তির বৃষ্টি দেখা মিলেছে রাজধানী ঢাকার। বৃহস্পতিবার রাতে রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার কিছু জায়গায় বৃষ্টি হয়। রাত 10টার পর নগরীর বিভিন্ন স্থানে একটু পরপর বিরতি দিয়ে বৃষ্টি নামে। রাত 12টার পর মিরপুর, শ্যামলী, কল্যাণপুর, মোহাম্মদপুর বিমানবন্দর সহ আশপাশের এলাকায় বেশ বৃষ্টি হয়। রাত 1:15টার পর ফার্মগেট, কারণ বাজার, ধানমন্ডি এলাকায় বৃষ্টি শুরু হয়। রাতে শহরের অন্যান্য এলাকায় ভারী বৃষ্টি হওয়ায় অস্বাভাবিক তাপমাত্রা কমে আসে। এতে স্বস্তি প্রকাশ করেন নাগরিকরা। স্বস্তির বৃষ্টির সাথে দেশব্যাপী বজ্রপাতে 9 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লায় প্রাণ হারিয়েছে 4 জন, আহত হয়েছেন কয়েকজন। বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সব হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন কুমিল্লা দেবিদ্বার উপজেলার ধামটি গ্রামের মুখলেস, সদর দক্ষিণ উপজেলার উত্তর সূর্যনগর গ্রামের আতিকুল ইসলাম, বুড়িচং উপজেলার 1 নং রাজাপুর ইউনিয়নের পাঁচড়া নোয়াপাড়া গ্রামে কুদ্দুস মিয়ার ছেলে কৃষক মোহাম্মদ আলম হোসেন এবং চান্দিনা উপজেলার বড়কইটি ইউনিয়নে কিসমত সীমন্তপুর গ্রামে কৃষক দৌলতুর রহমান। টানা প্রায় 1 মাসের দাবদাহের পর অবশেষে কিছুটা স্বস্তিতে নগরবাসী। তবে খানিকটা বৃষ্টি হলো এখনো কমেনি গরমের তীব্রতা। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী 6 মের পর সারা দেশে তাপপ্রবাহ কমে বাড়তে পারে বৃষ্টিপাত। মে মাস জুড়েই গরমের তীব্রতা কিছুটা কমে থাকবে স্বস্তিদায়ক পরিস্থিতি। চলতি মাসে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। আমিনা হীরা রিপোর্ট। দেশজুড়ে টানা 1 মাস ধরে চলছে মাঝারি থেকে তীব্র তাপদাহ। এপ্রিল মাস জুড়ে অনেক অঞ্চলেই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40 ডিগ্রির উপরে। তীব্র তাপপ্রবাহে রাজধানী জুড়ে নগরবাসীর জীবন যেন ওষ্ঠাগত। গত বৃহস্পতিবার কিছু কিছু এলাকায় দেখা মিলেছে কাঙ্ক্ষিত বৃষ্টির। আবহাওয়া অফিস বলছে এদিন ঢাকায় 10 মিলিমিটার আর রাঙ্গামাটিতে সর্বোচ্চ 67 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। শুক্র ও শনিবার রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে অস্থায়ী বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। এবং এই তাপপ্রবাহটা আরও 48 ঘন্টা অব্যাহত থাকবে। 48 ঘন্টা পরে তীব্রতাটা কমে আসবে এবং 6 তারিখ থেকে আমরা যেটা দেখি দেশের অনেক জায়গা থেকে তাপপ্রবাহটা প্রশমিত হয়ে যাবে এবং এই সময় দেশের বিভিন্ন জায়গা থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা বৃদ্ধি পাবে এবং মানুষের মধ্যে স্বস্তির ভাবটা ফিরে আসবে। এপ্রিলের মতো মে মাসেও তাপপ্রবাহ অব্যাহত থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে পূর্বাভাস জানান এই আবহাওয়াবিদ। মে মাসে সারা দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে 3 থেকে 5 দিন বজ্র ও শিলাবৃষ্টি সহ হালকা ধরনের কালবৈশাখী ঝড় এবং 2 থেকে 3টি বজ্র ও শিলাবৃষ্টি সহ মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। মে মাসে 3 থেকে 5 বার শিলাবৃষ্টি সহ 1 থেকে 2 বার কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিনের তাপমাত্রার চেয়ে রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। চলতি মাসে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ তৈরি ও একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আমিনা হীরা, মাই টিভি, ঢাকা। রাষ্ট্র পরিচালনায় যারা চাপ সৃষ্টির চেষ্টা করছে তারা নিজেরাই এখন চাপে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন তাদের আরব বসন্ত আটলান্টিকের উপরেও আছড়ে পড়েছে। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিরা যেন প্রভাব বিস্তার না করে সে বিষয়ে দলীয় সভাপতি নির্দেশনার কথাও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা ব্যাপক কর্মসূচি উদযাপনের মধ্য দিয়ে আমাদের পার্টির 75তম রজত জয়ন্তী উদযাপন করব। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপির দৃশ্যমান কোনো আন্দোলন নেই।
বরং প্রধানমন্ত্রীর উদারতায় তিনি বাসায় থেকে চিকিৎসা নিতে পারছেন। তারা লিগ্যাল ব্যাটল করতেও ব্যর্থ হয়েছে বেগম জিয়ার জন্য। আবার তারা রাজপথে এমন কোনো দৃষ্টান্ত তারা স্থাপন করতে পারেননি যে বেগম জিয়ার মুক্তির দাবিতে একটা দেখার মতো একটা বিক্ষোভ মিছিল তারা করতে ব্যর্থ হয়েছে। ওবায়দুল কাদের জানান, রাষ্ট্র পরিচালনায় যারা চাপ সৃষ্টির চেষ্টা করছে তারা নিজেরাই এখন চাপে রয়েছে। এখন স্বাভাবিক কারণে যারা চাপ দেবেন তারা নিজেরাও চাপে আছে, তারা নিজেরাও যথেষ্ট চাপে আছে, কারণ আরব বসন্তের স্পর্শ আটলান্টিকের ওপারে গিয়েও লেগেছে। উপজেলা নির্বাচনে কেউ যেন প্রভাব বিস্তার করতে না পারে সে বিষয়ে শেখ হাসিনার নির্দেশনার কথাও জানান আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক। তিনি বলেছেন কোনো প্রকার প্রভাব বিস্তার করা যাবে না। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশে উত্থাপিত শান্তি সংস্কৃতি শীর্ষক রেজুলেশনটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। 112টি দেশ রেজুলেশনটিতে কো-স্পন্সর করছে। নিউ ইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত বাংলাদেশের পক্ষে রেজুলেশনটি উত্থাপন করেন। স্থায়ী মিশন জানিয়েছে বছরের শান্তি সংস্কৃতির ঘোষণা এবং এ বিষয়ে কর্মসূচি 25তম বর্ষে পদার্পণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম মেয়াদের সরকার পরিচালনার সময় 1999 সালে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের শান্তি সংস্কৃতির ঘোষণা এবং এ বিষয়ে কর্মসূচি গৃহীত হয়। এরপর থেকে প্রতি বছর বাংলাদেশ শান্তি সংস্কৃতি রেজুলেশনটি জাতিসংঘ সাধারণ পরিষদে উপস্থাপন করে আসছে। রাজধানীর আগারগাঁও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে 10 টাকায় টিকিট কেটে চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে হাসপাতালে যান প্রধানমন্ত্রী, সেখানে টিকিট কেটে 117 নম্বর রুমে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক দেখান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ABM সরওয়ারি আলম সরকার গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নিয়মিত ওই হাসপাতালে চিকিৎসা নেন, আজও সেখানে চিকিৎসা নিয়েছেন। ভোলার দৌলতখানে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল দুধ ও ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে তৈরি হচ্ছে আইসক্রিম। এইসব আইসক্রিম খেয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে শিশুরা। নিম্নমানের এইসব আইসক্রিম কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। প্রতিনিধি তানভীর আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। অস্বাস্থ্যকর নোংরা ও স্বেচ্ছাতে পরিবেশে কেমিক্যাল মিশিয়ে প্রতিনিয়তই তৈরি করা হচ্ছে আইসক্রিম। আকর্ষণীয় করতে মেশানো হচ্ছে কাপড়ের নিম্নমানের রং। চিনির পরিবর্তে ব্যবহার করা হচ্ছে ক্ষতিকারক ঘন চিনি। আম ও লিচুর স্বাদের জন্য কেমিক্যাল এবং গরু দুধের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে ভেজাল গুঁড়া দুধ। বিএসটির অনুমোদন না নিয়েই ভোলার দৌলতখানে গড়ে ওঠা আইসক্রিম তৈরির কারখানায় অস্বাস্থ্যকর উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছে আইসক্রিম। বাহারি মোড়কে সরবরাহ করা হচ্ছে শহর থেকে গ্রামের বিভিন্ন দোকানে। এ সকল অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্যের বিরুদ্ধে অভিযানের দাবি এলাকাবাসীর। নিজের লাভের জন্য যে আইসক্রিম বাজারে বিক্রি করছে, তা যে ফুড কালার যে সমস্ত রঙগুলি দিয়েছে সেগুলো সম্পূর্ণ মানুষের জন্য ক্যান্সারের ঝুঁকিপূর্ণ। কিছু কিছু আইসক্রিম স্বনামে বেনামে বা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়। অস্বাস্থ্যকর পরিবেশে পণ্যদ্রব্য উৎপন্ন করছে এবং বাজারজাত করছে। যে কেমিক্যালটা ইউজ করে, এই কেমিক্যাল যদি স্বাস্থ্যসম্মত না হয় তাহলে তো অবশ্যই এটা বাচ্চাদের জন্য ক্ষতিকর। চিকিৎসকরা বলছে, ক্ষতিকারক এসব উপকরণে ক্যান্সারের মতো ভয়াবহ রোগে আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে। যে ধরনের ফুড গ্রেডেড কালার আছে, এগুলোতে আমাদের কোমলমতি শিশুদের এবং জনস্বাস্থ্যের সকলের ক্যান্সার হওয়ার অনেক বড় সম্ভাবনা থেকে যেতে পারে। এই বিষয়গুলোতে কর্তৃপক্ষের সুনির্দিষ্ট এবং সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করা অতি সত্ত্বর জরুরি। অনুমোদনহীন আইসক্রিম তৈরি ও প্যাকেটের ওপর মিথ্যা বিজ্ঞাপন দ্বারা প্রতারণার অপরাধে আইসক্রিম কারখানার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এই কর্মকর্তা। পাশাপাশি আমরা এখানে বেশ কিছু উৎপাদিত আইসক্রিম পেয়েছি, সেটি আমরা সকলের সামনে আমরা এখানে ধ্বংস করেছি। তো এবং ওনাকে আরও নির্দেশ দিয়েছি যেই পণ্যগুলো ইতিমধ্যে উনি বাজারজাত করেছে সেগুলো উনি ফিরিয়ে নিয়ে আসবে। শিশুসহ সবার স্বাস্থ্য সুরক্ষায় ভেজাল খাদ্যদ্রব্যের বিরুদ্ধে প্রশাসনের আরও কঠোর হওয়ার দাবি সংশ্লিষ্টদের।
শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। সিরাজগঞ্জের তারাস উপজেলায় ক্রমেই নিচে নেমে যাচ্ছে পানির স্তর। সাধারণ নলকূপে উঠছে না পানি, এমনকি ক্ষুদ্র সেচ দিতে পানির পাম্প নামাতে হচ্ছে মাটির নিচে। নলকূপে পানি না ওঠার সুপেয় পানির জন্য এলাকার মানুষকে নির্ভর করতে হচ্ছে মাঠের গভীর নলকূপের উপর। প্রতিনিধি সনাতন দাসের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। তারাস উপজেলার তালব ইউনিয়ন থেকে শুরু উত্তরের বরেন্দ্রভূমি। 3 ফসলের মাঠে এখন চলছে আগাম জাতের বোরো ধান কাটার উৎসব। অঞ্চলে তীব্র তাপপ্রবাহের মধ্যে পানির স্তর নিচে নেমে যাওয়ায় সাধারণ নলকূপে পানি উঠছে না, ফলে সুপেয় পানির অভাবে মানবেতর জীবন কাটাচ্ছে এলাকার লোকজন। উঠে না, বাদ রাত্রে অল্প সামান্য করে উঠেও না, খুব কষ্ট করে পানিটা নেয় না, কাজকর্ম করা লাগতেছে। টিউবওয়েলে পানি না থাকার কারণে এই নোংরা পানিতে আমরা গোসল করি, তা পানি খাবার পানির জন্য আমরা ওই ইয়ার্থিন দিয়ে আসি। ভুক্তভোগীরা জানান, নলকূপে পানি না ওঠায় শুধুমাত্র খাবার পানির সংকটই দেখা দেয়নি, ঘর গৃহস্থালী কাজেরও বিঘ্ন ঘটছে। নাবি জাতের বোরো ধানের সেচ দিতে শ্যালো বা মোটর পাম্প গর্ত করে মাটির নিচে নামিয়েও কাঙ্ক্ষিত পানি মিলছে না। সঙ্গে যোগ হয়েছে লোডশেডিং ও লো ভোল্টেজের সমস্যাও। পরিপূর্ণভাবে পানি পাচ্ছি না, আমাদের গোসলের অসুবিধা হচ্ছে, পানি খাওয়ায় অসুবিধা হচ্ছে। যদি আপনারা যদি দেখতেন তাহলে আমরা এই নোংরা পানিতে গোসল করছি। প্রতিটা বাড়ি টিউবওয়েলের খুব সমস্যা, যার কারণে পানি আমরা খুব অভাব পানির। গরু বাছুর নিয়ে মানুষের খাওয়া টাওয়া নিয়ে খুব কষ্টের ভিতরে আছি। পানির সংকট দেখা দিচ্ছে, আমরা বাড়ি এত দূরে থেকে পানি নিয়ে যাচ্ছে, আমাদের খুব অসুবিধা হচ্ছে। সাধারণ নলকূপের পানি না আসায় লোকজনকে নিত্য প্রয়োজনীয় কাজে পুকুরের পানি ব্যবহার করতে হচ্ছে। পুকুরের পানিতে বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করায় খোস পাচরা সহ বিভিন্ন রোগবালায় দেখা দিচ্ছে মানুষের। পানির স্তর নিচে নেমে যাওয়ায় 47 ফুট গভীর থেকে পানি তোলার পরামর্শ দিয়েছে স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। যখন বৃষ্টি হবে তখন পানির লেয়ারটা উপরের দিকে উঠে আসবে এবং আপনার তখন টিউবওয়েলের পানিটা আপনি পাবেন। এই সমস্যা সমাধানের জন্য আমরা এই বছর সাবমার্সিবল করছি। তবে বৃষ্টি হলে পানির স্তরের উন্নতি ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি। ইলিয়াস কমল, মাই টিভি। সপ্তাহে ব্যবধানে আবারও চড়া রাজধানী নিত্যপণ্যের বাজার। দাম বেড়েছে শাকসবজি, মাছ, মাংস সহ প্রায় সব ধরনের নিত্যপণ্যই। গেল কয়েকদিনে মশলার দামও আকাশচুম্বী। ক্রেতারা বলছেন, যথাযথ মনিটরিং না থাকায় বেড়েছে সব নিত্যপণ্যের দাম। ব্যবসায়ীরা অবশ্য অজুহাত হিসেবে তীব্র দাবদাহকে দায়ী করেছেন। আমেনা হিরার রিপোর্ট। নিত্যপণ্যের অস্বাভাবিক দাম রীতিমতো উত্তাপ ছড়াচ্ছে রাজধানীর বাজারগুলোতে। চাল, ডাল, তেল, চিনি সহ কিছু পণ্যের দাম অপরিবর্তিত থাকলেও দাম বেড়েছে বাকি প্রায় সব পণ্যেরই। গত সপ্তাহের তুলনায় মাছের দাম বেড়েছে কেজি প্রতি 50 থেকে 100 টাকা। গরুর মাংসের দাম অপরিবর্তিত থাকলেও ব্রয়লার ও সোনালী মুরগির দাম বেড়েছে কেজি প্রতি 10 থেকে 20 টাকা। ইলিশ মাছ কেজি আসলো 1 কেজিটা 2200, বর্তমানে 2300। 1 কেজির নিচে যেটা এটা ছিল 2000, বর্তমানে 2100। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কেজি প্রতি 100 টাকা বাড়ছে। সব মালের দাম বাড়তি। এদিকে চলমান তাপদাহের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সবজির দাম। কাঁচামরিচ, পেঁপের পাশাপাশি দাম বেড়েছে বেশ কিছু সবজির। হঠাৎই আকাশচুম্বী মশলার দাম। গেল সপ্তাহের তুলনায় এলাচের দাম বেড়েছে কেজি প্রতি 400 থেকে 500 টাকা। গোলমরিচ 200 থেকে 250 টাকা। লবঙ্গ, কিশমিশ সহ সব ধরনের বাদামের দাম বেড়েছে কেজি প্রতি 100 থেকে 300 টাকা। চায়নাটা বর্তমানে 220 টাকা চলতে আছে। এরপরে আপনার সবচেয়ে বেশি বাড়ছে এখন এলাচি, আপনার লং, গোলমরিচ, কাঠবাদাম, কাজু বাদাম, এরপরে আলু বখরা, কিশমিশ, এইগুলির দাম অত্যন্ত বেশি। সামনে যেহেতু ঈদুল আজহা, সেটার অজুহাত দিয়ে আপনার মশলার পণ্যের যেগুলোর দাম, এগুলোর দাম অনেক পরিমাণে বাড়ানো হচ্ছে, যেগুলোতে দেখা যাচ্ছে যে প্রায় কেজিতে 3 থেকে 400 টাকা বা কোনো কোনো পণ্যে আপনার 500 টাকাও ব্যবধান করে রাখছে তারা। বাজারের এমন অস্থির অবস্থায় নাকাল ভোক্তারা। বাজারের পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ মনিটরিংয়ের দাবি ভোক্তাদের। বাজার মহল্লাতে দেখলাম শসা 60 টাকা, এখানেও আসছি, এখানেও 60 টাকা। আসলে আমরা কারণ বাজার আসিতে একটু যাতে সাশ্রয়ে কিনতে পারি। বাজার তো আমাদের হাতে আছে, বাজার যারা নিয়ন্ত্রণ করে তাদের। আমেনা হিরা, মাই টিভি, ঢাকা। এই ছিল আমাদের এখনকার আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার সময় আল্লাহ হাফেজ।